বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। তাহলে লাইভের শুরুতে আমি জেনে নিতে চাচ্ছি যে তোমরা কারা কারা আমার লাইভের সাথে যুক্ত হয়েছে, তারা তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে আমাকে কমেন্ট বক্সে জানাও এবং শব্দ বা ছবিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি আমাকে জানাও। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সরল দোলকের দোলনকায় সমীকরণটি আমরা প্রতিপাদন করেছিলাম। সেই সমীকরণটি ছিল এরকম যে তোমার এটা ছিল সরল দোলকের দোলনকালের সমীকরণ। কি বস্তু হচ্ছে 2π√L/g। তাহলে আমরা প্রথমে এই সমীকরণের আলোকে কতগুলো অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে প্রথমে একটি অনুধাবন প্রশ্ন হচ্ছে দোলায়মান সেকেন্ড দোলক কোন শব্দ উৎপন্ন করে না কেন? এখন আমরা গতদিন বলেছিলাম যে সেকেন্ড দোলক হচ্ছে সেই সব সরল দোলক যে দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমাদের শব্দ শোনার শর্ত হচ্ছে, আমরা জানি আমাদের যে কর্ণ, এই কর্ণের যে শ্রুতি সীমা বা শ্রুত সীমা, শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। 20 হার্টজের কম হলেও অথবা 20,000 হার্টজের বেশি হলেও সে শব্দ আমরা উপলব্ধি করতে পারবো না। তাহলে আমরা জানি যে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটির কম্পাঙ্ককে আমরা f দিয়ে যদি প্রকাশ করি, আমরা জানি যেটা হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি। তাহলে এটি হবে 0.5 হার্টজ, যেটি আমাদের শ্রাব্যতার যে সীমা 20 হার্টজ এবং 20,000 হার্টজের মধ্যে যেটা থাকার কথা ছিল তার সীমার বাইরে 20 হার্টজের চেয়ে কম। এই জন্য আমরা সেকেন্ড দোলকের দোলায়মান যে শব্দ সেটা শুনতে পাবো। তাহলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দোলায়মান সেকেন্ড দোলক কোনো শব্দ উৎপন্ন করে না কেন। তাহলে এরপরে আরো কয়েকটি প্রশ্ন আছে যে সকল সেকেন্ড দোলকই সরল দোলক, কিন্তু সকল সরল দোলক সেকেন্ড দোলক নয়। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব? কারণ আমরা জানি যে সব সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড সেটাকে আমরা সেকেন্ড দোলক বলবো, কিন্তু সবসময় সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড না হয়ে এর চেয়ে বেশি বা কমও হতে পারে। এজন্য আমরা যে সকল সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড শুধুমাত্র সেগুলোকেই সেকেন্ড দোলক বলবো, আর যে সকল সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল 2 সেকেন্ড নয় সেগুলোকে আমরা সেকেন্ড দোলক বলতে পারবো না। এই জন্য আমরা এভাবে বলতে পারবো যে সকল সেকেন্ড দোলকই সরল দোলক, কিন্তু সকল সরল দোলক সেকেন্ড দোলক নয়। তাহলে এখন আমরা একটি ঘড়ি ধীরে চলছে বা দ্রুত চলছে, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সরল দোলকের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে একটি ব্যবহার আমরা গতদিন আলোচনা করেছি, যে এর সাহায্যে আমরা কোন স্থানের অভিকর্ষক ত্বরণের মান নির্ণয় করতে পারবো। এর আরেকটি ব্যবহার হচ্ছে এর সাহায্যে আমরা সময় পরিমাপ করতে পারবো। এখন সময় পরিমাপ করতে গেলে
একটি দোলকের দোলনকাল যদি বেশি হয় তাহলে সেই দোলকটাকে যদি আমরা দোলক ঘড়ির সাথে তুলনা করি তাহলে সেই দোলক ঘড়িটি কি ফাস্ট চলবে নাকি স্লো চলবে, দ্রুত চলবে নাকি ধীরে চলবে, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো আমাদের দোলনকালের সমীকরণটা ছিল এরকম যে t হচ্ছে 2 পাই স্কয়ার রুট অফ l বাই g। তাহলে আমরা বলতে পারি l যদি বৃদ্ধি পায়, কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ানো যায়, অবস্থানটাকে যদি আমরা অপরিবর্তিত রেখে কার্যকর দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করতে পারি তাহলে ওই দোলকটির দোলনকাল বৃদ্ধি পাবে। আবার একই ক্ষেত্রে অধিকর্ষ ত্বরণ অবস্থানটাকে যদি আমরা স্থির রেখে কার্যকর দৈর্ঘ্য যদি কমাই তাহলে ওই ক্ষেত্রে দোলনকালটি কি হবে, কমে যাবে। একইভাবে কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে আমরা যদি অভিকর্ষ ত্বরণটাকে বৃদ্ধি করতে পারি, মানে যেই অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম সেখান থেকে যদি আমরা এমন একটি অঞ্চলে যেতে পারি সেখানে অভিকর্ষ ত্বরণের মানটি বেশি হবে, সেখানে দেখা যাবে সরল দোলকের দোলনকালটি কমে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমরা একটি দোলকের দোলনকালের উপর ভিত্তি করে এটা যে ধীরে চলবে নাকি দ্রুত চলবে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি সেটা আমি একটা উদাহরণের সাথে দেখাচ্ছি। ধরো আমাদের কাছে 3টি দোলক রয়েছে, যেটাকে আমরা বলতে পারি দোলক ঘড়ি। তাহলে এখন এই যে এই দোলক ঘড়ির যে কথাগুলো আছে, এই দোলক ঘড়ি আমরা যদি একটা ঘড়ির সাথে চিন্তা করি, আমরা জানি এই ঘড়ির সেকেন্ডের কাটার যে দোলনকাল বা পর্যায়কাল সেটা হচ্ছে 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে এটি 1 মিনিট সময় গণনা করবে। তাহলে এখন ধরো আমাদের 3টি দোলকের মধ্যে প্রথম যে দোলকটি সেটির দোলনকাল আমরা ধরে নিচ্ছি আমাদের যে নরমাল যে দোলক ঘড়ি সেটার দোলনকালের সময় সেটা হচ্ছে 60 সেকেন্ড। 2 নাম্বার যে ঘড়ি সেটার দোলনকাল আমরা ধরে নিচ্ছি 50 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ড সময় একটি পূর্ণ আবর্তন করবে এটি। আবার 3 নাম্বার যে দোলক ঘড়ি সেটার দোলনকাল আমরা ধরে নিচ্ছি 70 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে প্রথম ঘড়িটি হচ্ছে আমাদের স্বাভাবিক ঘড়ি, দ্বিতীয় ঘড়িটি হচ্ছে এই দোলনকালটি স্বাভাবিক ঘড়ির দোলনকালের চেয়ে কম, এবং তৃতীয় দোলক ঘড়ির দোলনকালটি হচ্ছে স্বাভাবিক ঘড়ির দোলনকালের চেয়ে বেশি। এখন যদি আমরা এই 3টি ঘড়ি দিয়েই 300 সেকেন্ড সময় নির্ণয় করে দেখতে চাই যে 300 সেকেন্ডের জন্য কোন ঘড়ি কত সময় দেখাবে, তাহলে আমরা কি দেখতে পারি খেয়াল করো। প্রথম ঘড়ির জন্য যদি আমরা 300 সেকেন্ড সময় গণনা করি তাহলে এই ঘড়িতে আমাদের সময় দেখাবে 5 মিনিট। এটা হচ্ছে আমাদের সাধারণ যে ঘড়ি সেটা। 2 নাম্বার ঘড়িতে যদি আমরা 300 সেকেন্ড গণনা করি তাহলে এটি কত সময় দেখাবে, এটি দেখাবে 6 মিনিট সময় দেখাবে এই ঘড়িতে। তার মানে একই সময়ের জন্য প্রথম ঘড়ি যেখানে দেখাচ্ছে 5 মিনিট, দ্বিতীয় ঘড়িটি সেখানে তার চেয়ে বেশি সময় প্রদর্শন করছে। একইভাবে আমরা তৃতীয় ঘড়িতে যদি যাই তাহলে এটা দিয়েও যদি আমরা 300 সেকেন্ড সময় গণনা করি তাহলে আমরা দেখতে পাবো এই সময়টি 4 মিনিটের চেয়ে একটু বেশি। 4 মিনিটের একটু বেশি সময় এটা দেখাবে। তার মানে আমরা বলতে পারছি প্রথম যে স্বাভাবিক ঘড়ি ছিল তার তুলনায় দ্বিতীয় ঘড়িটির সময় বেশি প্রদর্শন করেছে। সময় বেশি প্রদর্শন করা মানে কি আমরা কি বলতে পারবো, এই ঘড়িটি ফাস্ট চলেছে বা দ্রুত সময় দেখাচ্ছে। যেখানে 5 মিনিট সময় আমাদের নরমাল ঘড়ি প্রদর্শন করছে সেখানে দ্বিতীয় ঘড়িটি 6 মিনিট সময় দেখাচ্ছে। এভাবে যদি আমরা 5 মিনিটের জায়গায় 24 ঘন্টা গণনা করি, যেখানে আমাদের প্রথম ঘড়ি একদিন হয়তো 24 ঘন্টায়, সেখানে দেখা যাবে দ্বিতীয় ঘড়িতে আর অল্প সময়ে সেটি 24 ঘন্টা পার হয়ে যাবে, সেটি 25 বা 26 ঘন্টা সময় আমাদের দেখাবে। তাহলে আমরা এই কথা থেকে এটা বলতে পারি যে দ্বিতীয় ঘড়ির দোলনকাল প্রথম ঘড়ির দোলনকালের চেয়ে বেশি, এবং প্রথম ঘড়ি কি হচ্ছে, দ্বিতীয় ঘড়িটি প্রথম ঘড়ির তুলনায় ফাস্ট চলছে বা দ্রুত চলছে। আর তৃতীয় ঘড়িটির দোলনকাল প্রথম ঘড়ির দোলনকালের চেয়ে বেশি, কিন্তু তৃতীয় ঘড়িটি প্রথম ঘড়ির তুলনায় স্লো চলছে বা ধীরে চলছে। তাহলে আমরা এই কথা বলতে পারবো যে ঘড়ির দোলনকাল বেশি সেই ঘড়ি ধীরে চলবে, আর যে ঘড়ির দোলনকাল কম সেই ঘড়ি দ্রুত চলবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আবারও বলছি, যে দোলক ঘড়ির দোলনকাল কম সেই দোলক ঘড়ি দ্রুত চলবে বা ফাস্ট চলবে, আর যে
দোলক ঘুড়ির দোলনকাল বেশি সে দোলক ঘুড়ি ধীরে চলবে বা স্লো চলবে। তাহলে আমরা এখান থেকে একটি এরকম একটি প্রশ্নের উত্তর আমরা দিতেই পারি। যে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিব, যে একটি দোলক ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন? এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব সেটা আমরা এখন দেখি। খেয়াল করো, আমাদের এই যে দোলকের কথা যে আমরা বলছিলাম, এই দোলকগুলো ধাতু নির্মিত পদার্থে তৈরি। এই দোলক ঘড়ির মধ্যে যে দোলকগুলো থাকে সেগুলো হচ্ছে ধাতু নির্মিত, ধাতব পদার্থে তৈরি। এখন গ্রীষ্মকালে কি হয়, আমরা যদি এরকম বলি, গ্রীষ্মকালে তাপের ফলে এই ধাতুগুলো দৈর্ঘ্যে প্রসারিত হয়। আর দৈর্ঘ্যে যদি প্রসারিত হয় তখন দেখা যাবে এই ধাতুগুলোর, এই দোলকগুলোর যে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকালও বৃদ্ধি পায়, আর দোলনকাল বৃদ্ধি পেলে সেই দোলক ঘড়িটি ধীরে চলে। ঠিক আছে। আবার পক্ষান্তরে শীতকালে কি হবে, শৈত্যের ফলে এটা যে ধাতব যে পদার্থ ছিল সেগুলোর দৈর্ঘ্যটা কিছুটা সংকুচিত হয়, একটু কমে যায়। আর একটু দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে তার কার্যকর দৈর্ঘ্যটিও কমে যাচ্ছে। আর কার্যকর দৈর্ঘ্য কমে গেলে আমরা বলতে পারবো সেই ক্ষেত্রে দোলনকালটিও কমে যাবে। আর দোলনকাল কমে গেলে সেই দোলক ঘড়িটি দ্রুত চলবে। তাহলে এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এখন সরল দোলকের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আমরা এখন জানবো। এর মধ্যে প্রথম ব্যবহার হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই সরল দোলকের সাহায্যে আমরা একটি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, ধরো এটি হচ্ছে একটি পাহাড় এবং এই পাহাড়ের উচ্চতা হচ্ছে h। আমরা ধরে নিচ্ছি পাহাড়ের পাদদেশে একটি সরল দোলক, এটি যে দোলনকাল প্রদর্শন করছে সেটি হচ্ছে T1 এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে G1। এখন কেউ যদি h উচ্চতার কোনো পাহাড়ের চূড়ায় চলে যায় বা পর্বত শৃঙ্গে চলে যায়, তখন আমরা ধরে নিচ্ছি সেই দোলকটি দোলনকাল প্রদর্শন করবে T2 এবং সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে G2। এখন আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। আর অভিকর্ষ ত্বরণের মান যদি কমে যায় তাহলে সরল দোলকের দোলনকালের সাথে এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ক্ষেত্রে দোলকটির দোলনকাল বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির পরিমাণটি কি হবে সেটা আমরা জানতে পারবো এভাবে। দেখো, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের হয় তাহলে আমরা প্রথমেই ধরতে পারি যে পাহাড়ের পাদদেশে ওই সরল দোলকটির দোলনকাল হবে T1 সমান হবে 2 পাই স্কয়ার রুট অফ L বাই G1। আর পাহাড়ের চূড়ায় সেটার দোলনকাল হবে 2 পাই স্কয়ার রুট অফ L বাই G2। আমাদের কাজ হচ্ছে আমরা সরল দোলকটির এই পাহাড়টির উচ্চতা বের করতে চাচ্ছি। সেটা আমরা যদি করতে চাই তাহলে কিভাবে করবো? দেখো, আমাদের কাজ হচ্ছে আমরা যদি এখন T2 কে T1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? খেয়াল করে দেখো, এটি হবে স্কয়ার রুট অফ G1 বাই G2। এখন আমরা দেখি G1 G2 এর মান আমরা কিভাবে বের করতে পারি। G1 টি ছিল পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণ, সেটার সূত্র আমরা জানি Gm/r²। পাদদেশ মানে সেটাকে ভূপৃষ্ঠে বোঝাচ্ছে। আর h উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে Gm/r + h
হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখানে এই অনুপাতটি বসাই, এটা বসাতে পারি, অথবা আমরা এই সূত্র দিয়েও করতে পারি। আমরা এটাও আগে থেকে জানতাম যে g2 ছিল r ডিভাইড r প্লাস h হোল স্কয়ার ইনটু g1। এটা ছিল আমাদের h উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, খেয়াল করে দেখো, আমাদের g1 বাই g2 যদি করতে চাই, তাহলে এখান থেকে আমরা g1 বাই g2 কি লিখতে পারবো? g1 বাই g2 হবে আমাদের r প্লাস h বাই r হোল স্কয়ার। আমরা এটাকে স্থানান্তর করলাম বর্গমূল পদ্ধতিতে, সেটাকে আমরা লিখলাম। এখন যদি আমরা এখানে বসিয়ে দিই g1 বাই g2 এর অনুপাত কি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই r প্লাস h বাই r হোল স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার রুট। তাহলে এখানে আমরা ভাগ করে রুট স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে r বাই r হচ্ছে 1 প্লাস h বাই r, এটা হচ্ছে আমাদের t2 বাই t1 এর সূত্র। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই h বাই r সমান লিখতে পারবো t2 বাই t1 মাইনাস 1, এবং সুতরাং h হবে t2 বাই t1 মাইনাস 1 ইনটু। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণটি বের করতে পারব। আমাদের আগে থেকেও জানা ছিল, আমরা যদি অভিকর্ষ ত্বরণের সূত্র অন্যভাবে বের করতে চাই, আমরা জি এর সাহায্যে এটা বের করতে আগে শিখেছিলাম। চাইলে তোমরা অভিকর্ষ ত্বরণের সাহায্যেও বের করতে পারো, সেটা বের না করে আমাদের এভাবে বের করলেই এটা তুলনামূলক সুবিধাজনক হয়। তাহলে খেয়াল করো তোমরা, এটা হচ্ছে আমাদের সরল দোলকের সাহায্যে কোনো পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সমীকরণ। এটি হচ্ছে t2 বাই t1 মাইনাস 1 ইনটু r। t1 হচ্ছে পাহাড়ের পাদদেশে সরল দোলকটির দোলনকাল, এবং t2 হচ্ছে পাহাড়ের চূড়ায় সরল দোলকটির দোলনকাল। সেটা আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এই সূত্রটি আমাদের কাজে লাগবে। এটাকে আমরা আলাদা করে নিচে লিখে রাখি, পরের দিকে লিখে রাখতে পারি যে গভীরতার সূত্র হচ্ছে h হচ্ছে আমাদের t2 বাই t1 মাইনাস 1 ইনটু r। এটা হচ্ছে উচ্চতা বের করার সূত্র। এখন আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যদি এর সাহায্যে খনির গভীরতাও বের করতে পারি। কোন খনির গভীরতাও আমরা বের করতে পারি। এখন খেয়াল করো, খনির গভীরতা বের করার ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো কাজে লাগবে, আমরা ধরে নিচ্ছি এগুলি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে আমরা h গভীরতার কোন স্থানে একটি খনি চিন্তা করি, এটা হচ্ছে ধরো একটি খনি। এই খনির গভীরতা কত সেটা আমরা বের করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তার আগের মধ্যে আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠের ক্ষেত্রে দোলনকাল হচ্ছে t1, এবং এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g1। আর খনির অভ্যন্তরে যখন আমরা যাব, সেই ক্ষেত্রে সরল দোলকটির দোলনকাল হচ্ছে t2 এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে g2। তাহলে আমরা এখন এই সূত্রে যদি আবার আসতে চাই, তাহলে আমরা কিভাবে দেখাবো এটা খেয়াল করো। তাহলে আমরা আগের মতোই লিখি যে আমাদের t1 বাই t2 সমান ছিল স্কয়ার রুট অফ g2 বাই g1। আমরা একটু সংক্ষেপে সূত্রটি লিখলাম। এখন আমরা জানি, ষষ্ঠ অধ্যায় থেকে আমরা সূত্রটি পড়ে এসেছি যে ভূপৃষ্ঠ থেকে h গভীরতার কোন স্থানে গেলে সেখানে আমরা অভিকর্ষ ত্বরণের মান কিভাবে বের করতে পারি। সেটি হচ্ছে, সূত্রটি হচ্ছে এইভাবে যে g2 সমান হচ্ছে 1 মাইনাস h বাই r ইনটু g1।
তাহলে এখানে আমাদের g2/g1 আমরা দেখলাম। ও আমাদের হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে সূত্রের মধ্যে, এই সূত্রটি ঠিক করে দাও। হ্যাঁ এখানে আমাদের সরল করা কিন্তু ভুল হয়েছে, এটা হবে 1 মাইনাস T2/T1 ইন্টু R। তাহলে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে এই h উচ্চতার কোন স্থানের নবীকরণ এই সরল দোলকের যে সূত্রটি আমরা বের করলাম সেটা আমরা এভাবে বের করব। দেখা যাচ্ছে তোমরা কারা কারা উপস্থিত হয়েছো। কিন্তু ঠিকই দেখানো হয়েছে, তোমরা উল্টাপাল্টা কেন বললে আমি বুঝলাম না। এই আবির শেখ মন্তব্য করেছে, না আবির শেখ তোমার কথা ঠিক হয়নি, তুমি দেখে নাও সূত্রটি কি হবে। আমার সূত্র যেভাবে লিখেছি সেটাই ঠিক ছিল। পড়াশোনায় আরো মনোযোগ বেশি দিতে হবে। এই আবির শেখ আব্দুল আজিজ মনোযোগ দিতে হবে পড়াশোনায় আরো বেশি করে, তাহলে তুমি ভুল করবে ভবিষ্যতে বারবার। তোমার জন্য এখন এই সমীকরণ আমাকে ভুল লিখতে হবে। তাহলে এরপরে আমরা খনির গভীরতা সূত্র যদি বের করতে চাই সেটা আমরা একটু সংক্ষেপে আমি করে দিচ্ছি, সময় যেহেতু আমার খুব কম, এখন অনেক সময় আমার চলে গিয়েছে। তাহলে খনির গভীরতা সূত্র যদি আমরা বের করতে চাই, আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক। g2/g1 হবে আমাদের এইভাবে লিখতে পারি স্কয়ার রুট অফ 1 মাইনাস h বাই r, এটা হচ্ছে আমাদের t1/t2। তাহলে এখন আমরা যদি দুই পাশেই বর্গ করি আমাদের বের করতে হবে h কত, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের বর্গ করতে হবে t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান হবে 1 মাইনাস h বাই r। তাহলে আমাদের h বাই r সমান কি হবে 1 মাইনাস t1 স্কয়ার বাই t2 স্কয়ার। সুতরাং h যেটা হচ্ছে খনির গভীরতা, সেটা সূত্র হচ্ছে আমাদের t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইনটু। তাহলে এখন আমরা সূত্রটাও প্রমাণ করে ফেললাম। এই মনে রাখতে হবে যে খনির গভীরতা এটা হবে 1 মাইনাস t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইনটু r। এই ক্ষেত্রে r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এরপরে আমরা একটি দোলক ঘড়ি যদি দিনে বা ঘন্টায়, আমরা দেখতে পাচ্ছি একটি দোলক ঘড়িকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি, পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে এই দোলক ঘড়ির দোলনকালটি বৃদ্ধি পায়, আর দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে এই ঘড়িটি ধীরে চলছে। তাহলে এইভাবে যদি আমরা দেখা যাচ্ছে প্রতি 1 সেকেন্ড বা প্রতি 2 সেকেন্ডে কিছু কিছু সময় যদি কম গণনা করতে থাকে, তখন দেখা যাবে একদিন যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে একটি বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট টাইম এটি সময় হারাবে। তখন এইভাবে আমাদের কিছু অঙ্ক করতে হয় যে একটি দোলক ঘড়ি যদি দিনে n সেকেন্ড ধীরে চলে বা দ্রুত চলে, ওই ক্ষেত্রে আমরা দোলনকালটি কিভাবে বের করব সেটা সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা আমার সময় এখন হচ্ছে না, আমি লিখে দিচ্ছি। দেখো একটি
দিনে n সেকেন্ড ধীরে বা স্লো চললে পরিবর্তিত দোলনকাল, এই সূত্রটি হবে 2 × 86400। এখানে কেন 86400 লিখলাম? কারণ এক দিন সমান হচ্ছে 86400 সেকেন্ড। তাহলে একটি অর্ধ দোলনের সময় কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। এটা আমাদের মনে রাখতে হবে যে একটি অর্ধ দোলনের সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এরকম 86400টি অর্ধ দোলন দিলে সেখানে আমরা এক দিন গণনা করতে পারবো। আর এই ক্ষেত্রে হবে 86400 মাইনাস n। এখন একইভাবে এখানে যদি বলা হয় যে একটি দোলক ঘড়ি দিনে n সেকেন্ড এখানে ধীরে বা n সেকেন্ড সময় যদি হারায় এই কথাও লিখতে পারো। n সেকেন্ড দ্রুত বা ফাস্ট বা লাভ করে, ঠিক আছে? দ্রুত, ফাস্ট বা যদি লাভ করে, n সেকেন্ড দ্রুত চলে, ওই ক্ষেত্রে পরিবর্তিত দোলনকাল হবে এটা হবে 2 × 86400 ডিভাইড 86400 প্লাস 1। এখানে যদি আমাদের এক দিন না বলে যদি 1 ঘন্টা বলতো, 1 ঘন্টার মধ্যে, তখন আমরা এখানে 86400 না লিখে 3600 লিখতাম। আর এখানে 2 দেওয়ার কারণটি হচ্ছে দুইটি অর্ধ দোলনে কিন্তু আমরা একটি পূর্ণ দোলন পাই, একটি দোলনকাল পাই। এই জন্য এখানে 2 এসেছে। এই 2 সংখ্যাটি কিন্তু হচ্ছে দুইটি অর্ধ দোলনের কথা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা এই প্রশ্নটির সমাধানে চলে যাচ্ছি। বোর্ডে একটি প্রশ্ন লিখে দেওয়া আছে যে চরিত্রের নাম দেওয়া আছে যে মতিন একদিন একটি সেকেন্ড দোলক, যে দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়ায় সঠিক সময় পায়, মানে এটি 2 সেকেন্ড সময় দেখাচ্ছে। কিন্তু এটিকে যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় তাহলে সেই দোলকটি প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাবে। 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। 3600টি অর্ধ দোলন দেওয়ার কথা, সেখানে 30টি অর্ধ দোলন সেখানে কম দেখাবে। তাহলে প্রশ্নটি হচ্ছে পাহাড়ের চূড়ায় দোলনকাল কত হবে? তাহলে পাহাড়ের চূড়ায় দোলনকাল সূত্র আমি আগে লিখে দিয়েছি। আর এরপরে বলা হয়েছে উক্ত পাহাড়ের উচ্চতা কত হবে। তাহলে এখন দেখো, আমরা যদি এটা করতে চাই, যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের সমাধান। পাহাড়ের চূড়ায় প্রাপ্ত অর্ধ দোলন সংখ্যা, অর্ধ দোলন দেওয়ার কথা ছিল 3600টি, 30টি অর্ধ দোলন সেখানে কম দেখাচ্ছে। কারণ আমরা দোলক দিয়ে কিন্তু আমরা সেকেন্ড না, আমরা কিন্তু অর্ধ দোলন দিয়ে আমরা বুঝতে পারবো যে কয় সেকেন্ড সময় হচ্ছে। নরমালি সেকেন্ড দোলকের ক্ষেত্রে একটি অর্ধ দোলন 1 সেকেন্ড সময় দেখাচ্ছে, কিন্তু এটা যদি আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যাবে একটি অর্ধ দোলনে 1 সেকেন্ড সময় হচ্ছে না, তার চেয়ে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কি হবে? 3600 মাইনাস 30, সেটা হবে 3570। তাহলে আমরা এখন লিখতে পারবো যে
3570টি অর্ধ দোলনে প্রাপ্ত সময় হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে একটি অর্ধ দোলনে প্রাপ্ত সময় হবে 3600 ডিভাইড 3570 সেকেন্ড। তাহলে দুইটি অর্ধ দোলনে প্রাপ্ত সময়, সেটাকে আমরা কি বলছি? দোলনকাল। সেটা হচ্ছে 2 × 3600 ডিভাইড 3570 সেকেন্ড। এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, আমরা যদি হিসাবটা করি তাহলে আমাদের হিসাবটা আসবে এরকম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দোলনকাল 2 সেকেন্ডের একটু বেশি আসবে। তোমাদের দশমিকের পরে মিনিমাম 5 ঘর তোমাদের নিতে হবে। তাহলে এটা যদি আমরা নেই, এই মানটি এরকম আসে 2.0168 067 সেকেন্ড। যত আমরা ঘর বেশি নেব তত আমাদের পাহাড়ের উচ্চতার মানটি অ্যাকুরেট আসবে। আমরা যত ঘর কম নিব, আমরা যদি 2.01 লিখি তাহলে আমাদের পাহাড় উচ্চতা খুবই কম আসবে। এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট ফিগার আছে, আর গুণ করতে হয়। তাহলে আমাদের এটি উত্তর শেষ, প্রথম প্রশ্নের উত্তর শেষ। তাহলে আমরা এরপরে দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের পরিবর্তিত দোলনকাল। দ্বিতীয় প্রশ্নের উত্তরের মধ্যে আমাদের পাহাড়ের উচ্চতা বলা হয়েছে যদি h হয়, h হলে h হবে T2/T1 -1 × r। আর এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, তোমরা যদি এই প্রশ্নের ক্ষেত্রে সরাসরি এই সূত্রটি লিখে দাও তোমাদের নাম্বার কাটা যাবে। তোমাদের দেখিয়ে দিতে হবে একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে যে এই সূত্রটা বা এই সমীকরণটা কিভাবে আসবে। এক লাইনে লেখা যাবে না। তাহলে আমাদের T1 ছিল কি? এখানে T1 সেকেন্ড দোলকের দোলনকাল, যেটা পাহাড়ের পাদদেশে সঠিক সময় দিচ্ছে 2 সেকেন্ড। আর T2 আমরা কি করলাম? এটা বের করলাম, সেই মানটি হচ্ছে আমাদের T2। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? 2.0168067 ডিভাইড 2 -1। আর আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এটাকে আমরা 10³ দিয়ে গুণ করলে এটাকে আমরা মিটারে পাবো। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো সেই মানটি এরকম আসবে। বা আমরা এটাকে 53.78 কিলোমিটার বলতে পারি। বা এরকম প্রশ্ন করে দিতে পারে, এই উচ্চতা, পাহাড়ের উচ্চতাটি কোনো সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের তুলনায় কত উঁচু বা কত নিচু, এরকম বোর্ড প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তোমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে এভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি যে আমরা দশমিকের পরে যত ঘর নেব বেশি, অ্যাটলিস্ট তোমাদের 5 ঘর নিতে পারলে ভালো, 4-5 ঘর। আরো যদি বেশি নাও সবচেয়ে ভালো। তা তুমি খেয়াল করে দেখো, এখানে এই ক্ষুদ্র একটি সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের খুব বড় একটি সংখ্যা গুণ করতে হচ্ছে। তাহলে একটি দশমিক 1 ঘর 2 ঘরের জন্য কিন্তু উত্তরের মধ্যে খুব বড় একটি পার্থক্য হয়ে যাচ্ছে। তোমরা দেখবে 1 কিলোমিটার 2 কিলোমিটার পার্থক্য কিন্তু কম নয়, এটা মনে রাখতে হবে। বা কয়েক মিটারও কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার। তাহলে এখন তুমি যদি দুটাকে সমান ধরো তখন কিন্তু পাহাড়ের উচ্চতা হবে 0, সেটা তো হবে না। এই জন্য আমাদের এই ক্ষেত্রে জি এর মান বের করার সময় বা দোলনকালের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে দশমিকের পরে আমরা যদি অন্তত পক্ষে 5 ঘর নেই, তাহলে আমাদের এটি সঠিক হবে। তাহলে আজকে আমার সময় অতিবাহিত হয়ে গেছে। তোমাদের নির্দেশনা হচ্ছে আমি আগামী দিন চেষ্টা করব আর যে বাকি যে টপিকসগুলো আছে সেগুলো শেষ করে দেওয়ার। আগামী দিন আমরা পড়াবো যে দুই স্প্রিংকে যদি আমরা একত্রে যুক্ত করি, এটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি বা এটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারি, ওই সময়ে এটার যে তুল্য স্প্রিং ধ্রুবক কিরকম হবে, এটা কিন্তু একটি বোর্ড প্রশ্ন। তাহলে এগুলো করে আমরা এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করব। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।